মাধ্যমিক অ্যাসপিরেন্ট, আমি এলাম আবার তোমাদের টেস্ট পেপারের সিরিজ নিয়ে। আমরা করছিলাম বাঁকুড়া। তো বাঁকুড়ার কিছুটা গতকাল হয়েছে, আজকে বাকিটা কতদূর করা যায় দেখছি। আর একটি কথা, তোমাদের যদি পিডিএফ এর প্রয়োজন পড়ে এই প্রশ্নপত্রের উত্তরের, তাহলে তোমরা কমেন্ট করবে, আমরা পিডিএফ পাঠিয়ে দেব। ঠিক আছে, তাহলে এগিয়ে যাই। দেখি আজকে কালকে কত দূর অব্দি আমরা করেছিলাম। হ্যাঁ, তো স্ক্রিনের অঙ্কটা দেখা যাক। স্ক্রিনের অঙ্কটা কিন্তু এখানে ক্ষেত্রফল প্রিন্টিং হয়ে গেছিল, এটা ক্ষেত্রফল নয়, এটা হবে আয়তন। একটা লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা হচ্ছে 12 সেমি, আয়তন হচ্ছে 100 পাই ঘন সেমি। শঙ্কুটির ব্যাসার্ধ কত? তাহলে উচ্চতা বলেছে, দেখো উচ্চতা এইচ সমান বলেছে 12 সেমি, তাহলে ব্যাসার্ধ আমি ধরছি 8 সেমি, ব্যাসার্ধটাকে 8 সেমি ধরছি। তাহলে আমি শঙ্কুর আয়তন কত? ব্যাসার্ধ হচ্ছে 8 সেমি, শঙ্কুর আয়তন আমরা কত জানি? শঙ্কুর আয়তন হয় 1/3 পাই আর স্কোয়ার এইচ। এইটা সমানই ওরা বলেছে 100 পাই। তাহলে 1/3 পাই আর স্কোয়ার এইচ। এইচ এর মান কত আছে দেখো, এইচ এর মান আমি বসাতে পারি, এইচ এর মান পেয়েছে 12, তাহলে সমান হচ্ছে 100 পাই। তাহলে উভয় পক্ষে আমি পাই পাই যদি আমি তুলে দিই, উভয় পক্ষে তো পাই উঠে গেল, তাহলে 1/3 আর স্কোয়ার ইন্টু 12 ইকুয়াল টু 100। তাহলে 12 আর স্কোয়ার সমান হচ্ছে 3 ইন্টু 100, তাহলে আর স্কোয়ার সমান 3 ইন্টু 100 বাই 12। কাটাকাটি করতে হবে, তাহলে 3 4 12 আর 4 25 100। তার মানে আর স্কোয়ার সমান হলো, আর স্কোয়ার সমান হচ্ছে 25, আর স্কোয়ার সমান হচ্ছে 25, তাহলে আর সমান হচ্ছে √25, তার মানে 5। তাহলে ব্যাসার্ধ কত বেরোলো? ব্যাসার্ধ হচ্ছে 5 সেমি। বোঝা গেল? আগেটা দেখি। দুটো লম্ববৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত হচ্ছে 1:2, আর ভূমির পরিধির অনুপাত হচ্ছে 3:4। তাদের আয়তনের অনুপাত কত? উচ্চতার অনুপাত বলেছে 1:2, তাহলে প্রথমটার উচ্চতা যদি আমি বলি, প্রথমটার উচ্চতা হচ্ছে শুধু এইচ, আর দ্বিতীয়টির উচ্চতা হচ্ছে 2h একক। আর পরিধির অনুপাত বলেছে 3:4, তাহলে প্রথমটার পরিধি হচ্ছে, তাদের আয়তনের অনুপাত কত হবে? তাহলে ভূমির পরিধি, প্রথমটার ভূমির পরিধি কত হয়? ভূমির পরিধি কত হয়? ভূমি মানে নিচে এটা গোল, পায়ের স্কোয়ার, পাই আর স্কোয়ার। দুটো যেহেতু আলাদা আলাদা, তাহলে R1 নেব, আর দ্বিতীয়টা
দ্বিতীয়টির ভূমির পরিধি হচ্ছে পাই r2 স্কয়ার। তাহলে পাই r1 স্কয়ার ইজ টু পাই r2 স্কয়ার সমান ওরা বলেছে 3/4, 3/4। 3:4। তাহলে এখানে পাই পাই উঠে যাবে, উভয় ক্ষেত্রে পাই পাই উঠে যাবে, উঠে গেল। তাহলে r1 স্কয়ার বাই r2 স্কয়ার সমান 3/4। আমাকে কি বের করতে হবে? তাদের আয়তনের অনুপাত কত। তাহলে প্রথমটার আয়তন কত হবে? প্রথমটির আয়তন, চোঙের আয়তন জানা আছে, পাই আর স্কয়ার এইচ, পাই আর স্কয়ার এইচ। আর দ্বিতীয়টির আয়তন কত হবে? পাই আর স্কয়ার 2h হবে, যেহেতু ওর উচ্চতা 2h আছে। তাহলে তাদের অনুপাত কত হবে? তাহলে আয়তনের অনুপাত পাই r1 স্কয়ার এইচ ইজ টু পাই r2 স্কয়ার এইচ, এটাই হবে। এখন পাই পাই তো উঠে গেল, পাই পাই তো আমি তুলে দিলাম। এইচ এর কিন্তু h2, এর হচ্ছে 2h, পাই r2 ইন্টু 2h। তাহলে r1 স্কয়ার, আচ্ছা এইচ এইচ এখানে, এইচ এইচ এখানে উঠে যাবে। তাহলে থাকলো আমার r1 স্কয়ার ইজ টু r1 স্কয়ার ইজ টু r2 স্কয়ার ইন্টু একটা 2। তাহলে r1 স্কয়ার বাই r2 স্কয়ার সমান, দেখো r1 স্কয়ার বাই r2 স্কয়ার সমান 3/4। তাহলে এটা তো r1 স্কয়ার বাই r2 স্কয়ার ইকুয়াল টু তো 2। তাহলে r1 স্কয়ার বা r2 স্কয়ার সমান কত? 3/4। তাহলে 3/4, এটা কিন্তু ইজ টু, সমান নয়, এটা হচ্ছে ইজ টু, 3/4 ইজ টু 2। তার মানে 3:8। প্রথমটার ভূমির পরিধি পাই r1 স্কয়ার, দ্বিতীয়টার ভূমির পরিধি পাই r2 স্কয়ার। তাদের অনুপাত বলেছিল 3:4, এটা দেওয়া ছিল। তাহলে আমি এখানে r1 স্কয়ার বাই r2 স্কয়ারের মানটা আমি পেলাম। এবার প্রথমটার আয়তন হলো আমার পাই r1 স্কয়ার এইচ, দ্বিতীয়টার আয়তন হচ্ছে পাই r স্কয়ার, ওটাও এইচ কিন্তু ওর এইচ আছে 2h, ফলে 2h। তাহলে তাদের অনুপাত কত হবে? এটা ইজ টু এটা হবে। এবার ইজ টু মানে বাই, আমি যতটা পারলাম কাটাকাটি করে কম করে দিলাম। তারপরে r1 স্কয়ার বাই r2 স্কয়ারের মানটা ছিল 3/4, আমি বসিয়ে দিলাম। দিয়ে এটাকে রেজাল্টটা এলে কত? 3/4 ইজ টু 2, একটা ভগ্নাংশ। তার মানে আমাকে উভয় পক্ষে 4 গুণ করতে হবে। তাহলে 4 গুণ করলে 3 থেকে গেল, 4 দুগুণে 8, 3:8। আগেটা দেখি। দেখো tan 4 থিটা ইন্টু tan 6 থিটা ইকুয়াল টু 1, সাইন 10 থিটা মান কত হবে?
তাহলে tan 4 থিটা ইন্টু tan 6 থিটা ইকুয়াল টু 1 বলেছে। তাহলে আমি এটাকে এরকম করতে পারি, tan 4 থিটা সমান 1/tan 6 থিটা। কোন প্রবলেম? আশা করি নেই। 1/tan থিটা সমান cot থিটা, আছে এখানে কোনো প্রবলেম? নেই। তাহলে cot থিটা মানে তো 6 থিটা, নেই। আচ্ছা, cot থিটা সমান tan 90 মাইনাস থিটা, জানা আছে? tan 90 মাইনাস থিটা, আবার tan থিটা সমান cot থিটা সমান tan 90 মাইনাস থিটা। তাহলে উভয় পক্ষে যদি আমি tan তুলে দিই, তাহলে 4 থিটা সমান হলো 90 মাইনাস 6 থিটা। তাহলে 4 থিটা প্লাস 6 থিটা ইকুয়াল টু 90। তাহলে 10 থিটা ইকুয়াল টু 90। তাহলে থিটা ইকুয়াল টু 90/10। থিটা সমান কত হলো? 9। তো থিটা সমান যদি 9 হয়, তাহলে সাইন 10 থিটা বলেছে সমান কত হবে? সাইন 10 ইন্টু 9, তাহলে সাইন 90। সাইন 90-র মান জানা আছে কারো? অবশ্যই জানা থাকবে, 1। তাহলে এর মানটা হবে 1। ফর্মুলাগুলো আরেকবার বলি। 1/tan থিটা সমান হলো cot থিটা, আবার cot থিটা সমান হচ্ছে tan 90 মাইনাস থিটা। আগেটা দেখি। দু 2025 চলে গেছে, অঙ্ক বা 2025-এর। cos থিটা প্লাস sec থিটা সমান 2 হলে cos 2025 থিটা প্লাস sin 2025 থিটা, এরকম অঙ্ক দেখে এমনি সাধারণ ছেলে যদি করা না থাকে, তাহলে দেখেই ঘাবড়ে যাবে 225 কি করে কি করা যায়। এই অঙ্ক একটা করেছিলাম এর আগে, tan থিটা প্লাস cot থিটা সমান 2 ছিল। তো দেখি কি করে করা যায়। cos থিটা প্লাস sec থিটা ইকুয়াল টু 2 আমরা বলেছি। তাহলে cos থিটা প্লাস sec থিটা মানে হচ্ছে 1/cos থিটা সমান 2। আমি আগেও বলেছিলাম এই জিনিসটা, যে কোনো ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে যদি এইরকম ঘটনা ঘটে x প্লাস 1/x সমান 2 যদি হয়, তাহলে x সমান 1 অবশ্যই হবে, তবে x প্লাস 1/x সমান 2 হবে। তাহলে এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে cos থিটা সমান হচ্ছে 1। তো cos থিটা সমান যদি 1 হয়, 1 cos এর কত ডিগ্রি? cos এর কত ডিগ্রিতে 1 হয়? cos এর 0 ডিগ্রিতে 1 হয়। cos এর 0 ডিগ্রিতে 1 হয়। cos sin 90 তে 1 হয়, cos এর 0 তে 1 হয়। তাহলে থিটা সমান হলো আমার 0 ডিগ্রি। তো থিটা সমান 0 ডিগ্রি যদি হয়, তাহলে আমি এবার অঙ্কটা লিখব cos 2025 থিটা প্লাস sin 2025 থিটা। তাহলে cos 2025 থিটা কত? 0 ডিগ্রি প্লাস sin 2025 0 ডিগ্রি।
কস 2025 হোক আর 2027 হোক বা যাই হবে হোক, কসের 0 মানে 1, 1 এর পাওয়ার 2025 প্লাস সাইন 0 মানে 0, এটা হলো 0, তার মানে অ্যান্সারটা হলো 1। আগেটা দেখি, এখানে কি চেয়েছে, এক্স বার। তো দেওয়া আছে কি, দেওয়া আছে ইউআই ইকুয়াল টু এক্স আই মাইনাস 35/10 আর সামেশন অফ এফ আই ইউআই ইকুয়াল টু দেওয়া আছে 30, আবার সাম অফ এফ আই দেওয়া আছে 6। তাহলে এইখানে এক্স বার সমান কত, এ প্লাস এইচ সামেশন অফ এফ আই ইউআই বাই সামেশন অফ এফ আই। এখানে এ কোনটা, এটা হচ্ছে এ আর এইচ হচ্ছে এটা, তার মানে 35 প্লাস এইচ, এটা 30/6। এইচ এর মান কত, 10, 10, তাহলে 5 6 30, তাহলে 35 প্লাস 5 10 50, তাহলে ইকুয়াল টু 85, এটার অ্যান্সার। দেখো, কোন মূলধনের 2 বছরের সরল সুদ, 2 বছরের সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ হচ্ছে 840 টাকা ও 869.40 টাকা, তাহলে মূলধনের পরিমাণ ও বার্ষিক সুদের হার কত হবে। কি দেওয়া আছে, কেবলমাত্র সুদটাই দেওয়া আছে, আর কিছু কিন্তু দেওয়া নেই। তাহলে সরল সুদ কিরকম, সরল সুদটা কেমন হয়, সরল সুদের হিসাবটা কি ছিল, এটা 1 বছর, এটা 2য় বছর, তাহলে টোটালে ও কিন্তু পেয়েছে কত, 800, টোটালে পেয়েছে কিন্তু 840 টাকা, তাই তো। তাহলে 1 বছরে কত পেয়েছে, 420 টাকা, তারপরে বছরে পেয়েছে 420 টাকা, বিলে এখানে 840 টাকা হয়েছে। কিন্তু চক্রবৃদ্ধি সুদে কি হয়েছে, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কি ঘটনা ঘটেছে, প্রথম বছরে তো চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের কোনো হেরফের হয় না, হেরফেরটা কখন হয়, 2য় বছরে হয়। কেন হয়, এই যে 420 টাকা ইন্টারেস্টটাও পেয়েছিল, এই 420 টাকাটা আসলে দাঁড়িয়ে যায়, আবার এই টাকাটার আবার ইন্টারেস্ট শুরু হয়, তাহলে দিয়ে ও মোটে কত পেল, তাহলে এইখানে এর আসল, এটাই সুদ, এর আসল যা ছিল তা ছিল, এই বছর 420 টাকা পেল, আর 1 বছর 420 টাকা পেয়ে 840 টাকা হয়ে গেল। কিন্তু চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কি হলো, এই যে 420 টাকাটা এখানে আসলের সঙ্গে যোগ হয়ে গেল, যদি এক্স টাকাটা আমি আসল ধরি, তাহলে আসলের সঙ্গে যোগ হয়ে গেল, ফলে কি হচ্ছে, কত টাকা বেশি বাড়লো, ইন্টারেস্টটা, ইন্টারেস্টটা বাড়লো মাইনাস, মানে এর সঙ্গে এটা মাইনাস। কেন বাড়লো, বাড়ার কারণ হচ্ছে যে 420 টাকাটা আমার আসলের সঙ্গে যোগ হয়েছে, তাহলে এই যে 29 টাকা 40 পয়সা বেড়েছে, কেন বেড়েছে, এই 420 টাকাটারই এটা সুদ। তাহলে আমরা অঙ্কটা কিভাবে করব, তাহলে 1 বছরের 1 বছরের সুদ হচ্ছে কত, 840
ডিভাইড টু মানে হচ্ছে 420 টাকা। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সুদ বৃদ্ধি কত হলো, কত টাকা বেড়েছে? 869 মাইনাস 840 মানে 29.40 টাকা। এই টাকাটা বেড়েছে। কেন বেড়েছে? না 420 টাকা আমার যেটা প্রথম বছর ইন্টারেস্ট পেয়েছিলাম সেই ইন্টারেস্টটা আসলের সঙ্গে যোগ হয়েছে। তাহলে আমি বলতে পারি, অতএব বলা যায় 420 টাকার 1 বছরের সুদ হচ্ছে 29.40 টাকা। বুঝা গেল কিনা? আবার বলছি, এই 840 টাকাটা 2 বছরে হয়েছে, মানে প্রথম বছর 420 টাকা, এও কিন্তু প্রথম বছর 420 টাকা পেয়েছে। পরবর্তী বছরে ওর যেহেতু সরল সুদ ছিল, তাহলে ও 420 টাকায় পেয়ে 840 হয়েছে। কিন্তু এর ক্ষেত্রে কি হয়েছে, 420 টাকাটার ও ইন্টারেস্ট পেয়েছে, ও কিন্তু 420 টাকার ইন্টারেস্ট পাইনি। চক্রবৃদ্ধি সুদে 420 টাকার ইন্টারেস্ট পাওয়ার কারণেই এই টাকাটা বেড়েছে। তাহলে 420 টাকার 1 বছরের সুদ হচ্ছে 29.40 টাকা। এবার এইখানে আমাকে কি বের করতে হবে? সুদের হার বের করতে হবে। তাহলে আমি যে কোনো পদ্ধতিতে আই ইকুয়াল টু পিটিআই দিয়ে করতে পারি, বা এমনি এমনি ভাবেই করতে পারি যে 100 টাকা 1 টাকার 1 বছরের সুদ কত, ঐকিক নিয়ম দিয়েও করতে পারি, বাই 420। তাহলে 100 টাকার 1 বছরের সুদ কত, বাই 420 ইন্টু 100। তাহলে এটা তুলে দিলে আমি একটা 100 পাবো, 100 কেটে গেল, এই 0 কেটে গেল, এটা দিয়ে 7। তার মানে সুদের হার হচ্ছে 7%। সুদের হার আমি পেলাম 7%। সুদের হার যখন 7% আমি পেলাম, তাহলে কি বার করবো যে মূলধন কত? তাহলে মূলধন কত হবে? আই ইকুয়াল টু পিটিআই। তাহলে আইটা কত? আইটা 840 টাকা। 840 টাকা। পি তো বের করবো, টিটা কত? 2 বছর। আই কত? 7%, মানে 7/100। তাহলে পি ইন্টু 2 ইন্টু 7 ইকুয়াল টু 840 ইন্টু 100। তাহলে পি ইকুয়াল টু 840 ইন্টু 100 বাই 2 ইন্টু 7। 7 দিয়ে যদি কাটি 12, 120। এটাকে 2 দিয়ে যদি কাটি তাহলে কত হয়? 60। মানে কত হলো? মানে হচ্ছে 6000 টাকা। তাহলে আসল কত হলো? 6000 টাকা। আসল হচ্ছে 6000 টাকা। সুদের হার কত? 7%। আগেটা দেখি। তো দেখি অংশীদারি কারবারের একটা অঙ্ক, দেখো করো একবার। যে দুই বন্ধু 40,000 50,000 টাকা দিয়ে যৌথ ব্যবসা শুরু করেছিল। তো তাদের মধ্যে কি কথা হয়েছে যে লাভের 50% তারা সমান ভাগে ভাগ করবে, বাকি যে টাকাটা থাকবে সেটা
মূলধনের অনুপাতে ভাগ করতে হবে। তাহলে সমান, তাহলে প্রত্যেকে কিন্তু দুটো অংশ পাবে, একটা হচ্ছে সমান ভাগে ভাগ আর একটা হচ্ছে মূলধনের অনুপাত। তাহলে আমরা মূলধনের অনুপাতটা আগে দেখি কত হচ্ছে। মূলধনের অনুপাত 40,000 ইজটু 50,000, মানে 4:5। সব শূন্যগুলো উঠে যাবে। তাহলে মূলধনের অনুপাত থেকে যদি আমি অংশ করে করি তাহলে কি করতে হয়, অংশকে যোগ করতে হয়। তাহলে প্রথম জন কত পাবে, 4/9 অংশ, দ্বিতীয় জন কত পাবে, 5/9 অংশ। ঠিক আছে, তাহলে মূলধনের অনুপাতে অংশটা এখন লিখবো না, মূলধনের অনুপাতটা এখন লিখবো না। এখন আমি লিখবো যে মোট লাভটা আমি ধরি মোট লাভ হয়েছে 2x টাকা। তাহলে তার অর্ধেক টাকাটা যাবে, মানে অর্ধেক মানে x টাকাটা যাবে সমান ভাগে ভাগ। তাহলে x টাকা সমান ভাগে ভাগ কত হবে, সমান ভাগে ভাগ হবে x টাকা মানে অর্ধেক, আর মূলধনের অনুপাতে ভাগ হবে বাকি x টাকা। মূলধনের অনুপাতে ভাগ হবে x টাকা, মানে 2x মাইনাস x টাকা। তাহলে সমান ভাগে ভাগ হলে কত করে পাবে, তার অর্ধেক বাই 2। তাহলে সমান ভাগে প্রথম জন পাবে কত, যে টাকা ভাগ হচ্ছে তার অর্ধেক, মানে x/2 টাকা, আর দ্বিতীয় জনও পাবে x/2 টাকা। x/2 টাকা। আর মূলধনের অনুপাতে প্রথম জন কত পাবে, 4/9 ইন্টু কোন টাকা, x টাকা। তাহলে 4/9 ইন্টু x টাকা, মানে হচ্ছে 4x/9 টাকা। আর মূলধনের অনুপাতে দ্বিতীয় জন পাবে 5x/9, 5x/9 টাকা। তাহলে প্রথম জন পেল সমান ভাগে এই টাকা আর মূলধনের অনুপাতে এই টাকা, দ্বিতীয় জন সমান ভাগে পেল এই টাকা, মূলধনে পেল এই টাকা। তাহলে প্রথম জনের মোট লাভ, প্রথম জনের মোট লাভ কত, একবার পেয়েছে x/2 টাকা আর আরেকবার পেয়েছে 4x/9 টাকা, সমান, এখানে লসাগু যদি করি তাহলে 18। তাহলে 9x প্লাস 8x টাকা, মানে হচ্ছে 17x/18 টাকা। তাহলে দ্বিতীয় জনের মোট লাভ কত, দ্বিতীয় জনের মোট লাভ
x/2 টাকা তো সেও পেয়েছিল, আর মূলধনের অনুপাতে পেয়েছিল 5x/9 টাকা। এটাকে যোগ করলে কত পাবো? 18 লসাগু তাহলে 9x প্লাস 10x মানে 19x/18 টাকা। দেখো যোগটা দেখি আর একবার, x/2 প্লাস 4x/9 তাহলে 18 লসাগু হয়েছে, তাহলে 9x প্লাস 8x মানে 17x, আর এখানে x/2 আর 5x/9 5x/9 তাহলে এটা 9x আর এদিকে 10x মানে 19x/18 টাকা। এখন ওরা শর্ত সাপেক্ষে কি বলেছে, প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ অপেক্ষা 800 টাকা কম। তাহলে কে কম? প্রথম বন্ধু কম। কে বেশি? দ্বিতীয় বন্ধু বেশি। অতএব দেখো শর্তানুসারে কি দাঁড়াচ্ছে, দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ 19x/18 মাইনাস প্রথম বন্ধুর লভ্যাংশ 18, এইটা সমানই হচ্ছে 800 টাকা। তাহলে এখানে 18 লসাগু হলো, তাহলে 19x মাইনাস 17x ইকুয়াল টু 800, তাহলে 2x ইকুয়াল টু 800 বা গণিত 18, তাহলে x ইকুয়াল টু হচ্ছে 800 গণিত 18/2 মানে হচ্ছে 9 গেল 7200। x এর মান পেলাম আমি 7200। কি চেয়েছে? প্রথম বন্ধুর লভ্যাংশ কত? প্রথম বন্ধুর লভ্যাংশ কত? 17x/18। প্রথম বন্ধুর লভ্যাংশ হচ্ছে এইটা 17x/18 টাকা। অতএব প্রথম বন্ধুর লভ্যাংশ 17x/18 টাকা মানে হচ্ছে 17/18 গণিত 7200। তাহলে 18কে 4 72, 6000, 4 17 68, 6800 টাকা। এটা হচ্ছে ফাইনাল অ্যান্সার। তাহলে হয়ে গেল। এটা বীজগণিতের অঙ্ক, এটা খুব সহজ সরল অঙ্ক। 1/x minus 1/x plus b equal to 1/a minus 1/a plus b। তাহলে এখানে কিছু করার নেই, আমি প্লেন লসাগু করব b। তাহলে এখানে হবে x plus b minus x, এখানেও সেই লসাগু হবে a plus b minus b। তাহলে এখানে কি হবে, x x এ কেটে যাবে, এই x x এ কেটে যাবে, আর এখানে a plus b আর a minus b,
এখানে a প্লাস বি মাইনাস বি নয় তো, এটা a প্লাস বি মাইনাস এ, a প্লাস বি মাইনাস এ। তাহলে এখানে এ এ কেটে গেল, তাহলে থাকে কি বি বাই এক্স ইন্টু এক্স প্লাস বি ইকুয়াল টু বি বাই এ ইন্টু এ প্লাস বি। উভয় পক্ষে আমি আবার বিটাকে আউট করে দিতে পারি, তাহলে থাকবে 1 বাই, একসঙ্গে গুণ করে নিচ্ছি, এক্স স্কোয়ার প্লাস বি এক্স ইকুয়াল টু 1 বাই এ স্কোয়ার প্লাস এ বি। একসঙ্গে আমি ওইটাকে বিটাকে উঠিয়ে দিলাম আর এটাকেও গুণ করে নিলাম, এবার কোণাকোণে গুণ করবো, তাহলে এক্স স্কোয়ার প্লাস বি এক্স ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস এ বি। তাহলে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি এক্স মাইনাস এ বি। এই স্কোয়ারটাকে আমি এদিকে দুটোই নিয়ে এলাম, কিন্তু স্কোয়ারটাকে আমি এক্স স্কোয়ারের পাশে লিখলাম আর এ বিটাকে এখানে লিখলাম, কারণ এটাকে আমি ফর্মুলা করব। এইটার ফর্মুলা, এই যে এইটার ফর্মুলা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি প্লাস এই জায়গাটাতে আমি একটা বি কমন নেব, তাহলে এক্স মাইনাস এ ইকুয়াল টু 0। এখানে এবার দেখো মিডিল ফ্যাক্টরের মতো নেই পুরোটা, এখানে এক্স মাইনাস এ আর এখানে এক্স মাইনাস এ, দুটো কমন চলে আসবে, তাহলে এক্স মাইনাস এ আর এক্স প্লাস এ প্লাস বি ইকুয়াল টু 0। তাহলে এক্স মাইনাস এ ইকুয়াল টু 0 হবে, অথবা এক্স প্লাস এ প্লাস বি ইকুয়াল টু 0 হবে। তাহলে এক্স ইকুয়াল টু এ হবে আর এক্স ইকুয়াল টু মাইনাস অফ এ প্লাস বি। হয়ে গেল এটা। দ্বিঘাত সমীকরণের অঙ্ক এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, তার সমীকরণের একটা বীজ অপরটার দ্বিগুণ, একটা বীজ অপরটার দ্বিগুণ বলেছে, তাহলে একটা বীজ অপরটার দ্বিগুণ যদি হয়, তাহলে একটা বীজ যদি আলফা হয়, একটা বীজ যদি আলফা হয় তাহলে দ্বিগুণ আর একটা বীজ কত হবে, 2 আলফা হবে। তাহলে 2 আলফা যদি হয়, তাহলে আমার শর্ত অনুযায়ী কি আলফা প্লাস 2 আলফা সমান কত মাইনাস বি বাই এ, আর আলফা বিটা ইন্টু বিটা, বিটা মানে 2 আলফা ইকুয়াল টু সি বাই এ, মানে এখানে 2 আলফা স্কোয়ার সমান হচ্ছে সি বাই এ, আর এটা 3 আলফা সমান হচ্ছে মাইনাস বি বাই এ। এখানে আমি ধরেছিলাম, ধরি বীজদ্বয় মানে একটি বীজ আলফা, তাহলে বীজদ্বয় আলফা আর 2 আলফা যেহেতু দ্বিগুণ, তাহলে এখন আমি যদি এইটাকে উভয় পক্ষ যদি হোল স্কোয়ার করি, 3 আলফা হোল স্কোয়ার সমান মাইনাস অফ বি বাই এ হোল স্কোয়ার, কোনো অসুবিধা নিশ্চয়ই নেই। তাহলে 9 আলফা স্কোয়ার সমান বি স্কোয়ার বাই এ স্কোয়ার। এখানে আলফা স্কোয়ার সমান কত, সি বাই 2a, তাহলে এখানে 9 আলফা স্কোয়ারের মান যদি বসাই, সি বাই 2a ইকুয়াল টু বি স্কোয়ার বাই মাইনাস এ স্কোয়ার। তাহলে আমি এবার কি করবো, কোণাকোণি গুণ করতে হয় আমাকে, কি প্রমাণ করতে হবে 2 বি স্কোয়ার, তাহলে বি স্কোয়ারের কোণাটা আগে নেই, তাহলে 2a বি স্কোয়ার সমান হয় 9 এ স্কোয়ার সি, ঠিক আছে। তাহলে 2 বি স্কোয়ার সমান 9 এ স্কোয়ার সি বাই এ। তাহলে এখানে এ কেটে একটা স্কোয়ার কেটে যাবে, সমান কত হলো 9 এসি। তাহলে 2 বি স্কোয়ার সমান কত হলো
কি প্রমাণ করতে দিয়েছিল? 2b স্কোয়ার সমান 9ac। প্রমাণ হয়ে গেল। আগেটা দেখ। ঠিক আছে, আজকে তাহলে অবধি থাক।